গত পর্বে আমরা সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের দ্বিতীয় ভলিউম নিয়ে আলোচনা করেছিলাম। আজ এ পর্বে আমরা এই সিরিজের তৃতীয় ভলিউম শুরু করছি। আপনি যদি প্রথম দুইটি ভলিউম না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল আগে সেই ভিডিওটি দেখে আসুন, না হলে এই গল্পে কি হচ্ছে কেন হচ্ছে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমরা দেখতে পাই অন্ধকারে এক মেয়ে ভয়ে হাত পা গুটিয়ে বসে আছে। তার গায়ে রক্তের ছিটাফোঁটা, চোখে আতঙ্কের ছাপ। মেয়েটি ভয়ে মনে মনে বলছে, আমি মনস্টারদের বিশ্বাস করি না, আমি এই মনস্টারদের বিশ্বাস করি না। এরপরেই আমরা দেখতে পাই সেই অদ্ভুত দেখতে মনস্টারটি মেয়ের সামনে এসে দাঁড়ায়। মেয়েটি ভয়ে সেখান থেকে পালিয়ে বের হয়। আমরা দেখতে পাই একটা ঘরের বেডরুমে বিছানার উপর একটি নিথর দেহ পড়ে আছে, আর সেই দেয়ালে রক্তের ছিটে ফোটা, আর ঠিক মেয়ের পায়ের নিচেই একটা উইজা বোর্ড। মেয়েটি দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হঠাৎই তার পা পিছলে যায়। পিছলে সেই মেয়েটি সিঁড়ি থেকে পড়ে যায়, আর এতে তার হাতের কবজি ভেঙে যায়। আর এদিকে সেই ভয়ানক মনস্টারটি তার দিকে এগিয়ে আসতে থাকে। মেয়েটি ভয়ার্ত চোখে তার ভাঙা হাত নিয়ে আকুতি করে বলছে, বাঁচাও প্লিজ, কেউ আমাকে বাঁচাও। মনস্টারটি তার মুখ খুলতে থাকে, আর মেয়েটি অশ্রুসিক্ত কণ্ঠে বলতে থাকে, না না প্লিজ প্লিজ না। ঘুটঘুটে রাতের অন্ধকারে একটা ক্যাফে তখনও খোলা। সেখানে কেউ একজন খুব কষ্ট নিয়ে বলছে, মানুষ বলে বাচ্চারা যতই বড় হোক না কেন, বাবা মায়ের চোখে তারা সবসময় ছোটই থেকে যায়। সেই শিশু যার মলমূত্র তুমি অসংখ্যবার পরিষ্কার করেছ, যে তোমার সবচেয়ে দামি জামাকাপড়গুলো বমি করে নষ্ট করেছে। কিন্তু আসলে ব্যাপারটা একেবারে উল্টো। ক্যাফে সেই নারীটি বলল, হেনরি, যখন আমার শেষ চাকরিটা হারালাম, যেভাবে সে তার মাকে আঁকড়ে ধরেছিল, তার ভেতরে ছিল একরকম ছোট্ট এক আলোর ঝলক ফুটে উঠত তার চোখে, যখন সে জাইনাকে গণিত করতে সাহায্য করত। সে সবসময় উঠে দাঁড়াতো, কারণ সে জানতো এটা তার করতে হবে। সেখানে কোনো ক্ষোভ ছিল না তার মধ্যে, কেন আমিই ছিল না। আমি আজও জানি না কোথা থেকে সে এই শক্তি পেত, কিন্তু সেই মুহূর্তগুলোই থেকে যেত মনে। না, শিশুটির কথা মনে করিয়ে দেওয়া মুহূর্তগুলো নয়। যখন আমি সেই মানুষটিকে দেখি, তখনই আমার মনে পড়ে যে মানুষে তাকে রূপান্তরিত হওয়া উচিত ছিল। ক্যাফের নারীটি নরম গলায় তাকে জিজ্ঞেস করলো, হেনরি, আমি কি তোমার জন্য ক্যাব ডেকে দিব? আমাকে আর এক গ্লাস দাও, হবে তো নাকি? আমি মনে করি না এরকম অবস্থায় আমি ঘুমাতে পারবো, আর কালকে অনেক লম্বা একটা শিফট আছে। ক্যাফের নারীটি তাকে সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, তারপর তোমার জন্য ক্যাব ডেকে দিব। ঠিক আছে। আমরা দেখতে পাই টমিও এখানে তার বন্ধুদের সাথে এক টেবিলে বসে আড্ডা দিচ্ছে, সাথে রেস্টুরেন্টের সে মেয়েটিও। তার চোখ ছিল অনেক বড় বড়, অদ্ভুত রকমের, খুব বড়, যেন কিছু জানে, যেন ওরা জানতো আমার বোন কোথায়। টমের বন্ধু অবাক হয়ে বলে, তাই নাকি? রেস্টুরেন্টে সে মেয়েটিও বলে, আর সেই নারীও ছিল ওই ছেলেটির সঙ্গে, জেমস, যে পালিয়ে গিয়েছিল। যদি সেই ছেলে সব নিজে না করে থাকে, তাহলে হয়তো সেই নারীও হয়তো তার সাথে জড়িত। টমের বন্ধু তাকে জিজ্ঞেস করে, সেই নারী এখন কোথায়? টম বলল, শেরিফের অফিসে ফোন দিয়েছি, তারা বলেছে তারা তাকে আটক করবে। টমের বন্ধু তাকে আবার জিজ্ঞেস করলো, তুমি কি ওদের বিশ্বাস করো? মোটেও না। তারা যদি ওকে ছেড়ে দেয়, তুমি কি করবে? টম গম্ভীর গলায় বলল, যা করা আমার দায়িত্ব, আমি তাই করব। আমরা দেখতে পাই সেই শেরিফ আর সেই রহস্যময় নারী পুলিশ ইন্টারোগেশন রুমে বসে আছে। অফিসার ড্রাইভিং লাইসেন্সটি হাতে নিয়ে চিন্তায় পড়ে গেল। কাগজে লেখা নামটা তার কাছে একেবারেই অবিশ্বাস্য লাগছে। অফিসার তাকে বলল, এটা আপনার আসল নাম হতে পারে না। সেই নারীও বলল, হ্যাঁ, স্লটার আসলেই একটা নাম। অফিসার ভ্রু কুচকে আবার জিজ্ঞাসা করল, কিন্তু এটাই কি আপনার আসল নাম? এরিকা শান্তভাবে আইডির দিকে ইঙ্গিত করে বলল, হ্যাঁ, কার্ডেই তো লেখা আছে। অফিসার কার্ডটি উল্টে পাল্টে দেখে বললেন, এটা তো কাগজের তৈরি। এরিকাও বলল,
হ্যাঁ, আর সোশ্যাল সিকিউরিটি কার্ডও তো কাগজেরই হয়। অফিসারও বললেন, কিন্তু এটা তো সেই সোশ্যাল সিকিউরিটি কার্ড নয়, এটা লাইসেন্স। দেখে এমন লাগছে আপনি এটা রাস্তার পাশে প্রিন্ট শপ থেকে বানিয়ে এনেছেন। আপনি এটাকে ল্যামিনেটও করেননি। অফিসার এবার বিরক্তি ভরা কণ্ঠে বলল, ম্যাম, আমি আপনাকে একটা খালি মোটেল রুমে একটা অদ্ভুত জিনিসের সাথে কথা বলতে দেখেছি, আর এখন আপনি আমাকে যা তা বলেই যাচ্ছেন। আপনি আমাকে এমন এক বিরক্তিকর অবস্থায় ফেলেছেন যা সহ্য করা দেয়, আর আমি এখন এসব সহ্য করার মুডে নেই। আমার কিছু প্রশ্ন আছে, আর তার উত্তর আমাকে আপনার দিতেই হবে। এরিকা হঠাৎ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আপনি আমাকে জিজ্ঞেস করেছেন আমি ওই তারিখগুলোতে কোথায় ছিলাম। আমি আপনাকে বলেছিলাম, আপনি যদি সেই ডেট এবং জায়গাগুলো দেখেন তাহলে আপনি এই ধরনের ছোট শহরগুলোর নিখোঁজ বাচ্চাদের সম্পর্কে অনেক গল্প খুঁজে পাবেন। এটা আপনাকে ভয় পাইয়ে দিবে, আর আপনি আমাকে তালাবদ্ধ করে চাবিটা ছুঁড়ে ফেলে দিতে চাইবেন। কিন্তু আপনি যে আমাকে বাস থেকে নামতে দেখেছেন, এই সত্যটা বদলাবে না। এরিকা ইনভেস্টিগেশন বোর্ডের কাছে গেল, একটু ভেবে বলল, আপনি জানেন যখন পরিস্থিতি খারাপ হয়েছিল তখন আমি এখানে ছিলাম না। তারপরেও আপনি আমাকে আটকে রাখতে চান, কারণ এতে আপনার মনে হবে আপনি নিশ্চয়ই ভালো কিছু করছেন। এরিকা ফিরে শেরিফের দিকে তাকিয়ে বলল, ব্যাপারটা আসলে এমনই, তাই না? অফিসার ঠোঁট চেপে সামান্য মাথা নেড়ে বলল, হ্যাঁ, এটাই। বোর্ডের কাছে যে এরিকা হঠাৎ এক প্রশ্ন ছুড়ে দিল, আচ্ছা বলুন তো, প্রথমে কে হারিয়েছিল? অফিসার ভ্রু কুঁচকে বললেন, কি বললেন আমাকে? এরিকা পিছন ফেরে বোর্ডের দিকে হেঁটে গেল, একটু ভেবে আবার বলল, এর আগেও হয়তো অনেক বাচ্চা নিখোঁজ হয়েছিল। আপনারা ভেবেছিলেন এটা হয়তো স্বাভাবিক হারিয়ে যাওয়া, যতক্ষণ না লাশ বেরোলো তখনই টের পেলেন কিছু একটা শিশুদের হত্যা করছে। এই তালিকার বাইরেও বাচ্চারা নিখোঁজ হয়েছে। আপনি ইচ্ছা করেই নাম তুলেননি, কারণ আপনি চান না আপনাদের ব্যর্থতা প্রকাশ পাক। অথবা আমি যদি ভদ্রভাবে বলি, আপনি আশা করছেন প্রথমেই আপনিই সঠিক ছিলেন। সবই ছিল স্বাভাবিক কারণ, হয়তো কোনো সাইকোপ্যাথ প্রতিবেশী এর সাথে জড়িত ছিল, কিংবা বাচ্চারা হয়তো স্বেচ্ছায় পালিয়ে গিয়েছে। সবই তো সাধারণ ব্যাপার, তাই না? কিন্তু আপনি ভেতরে ভেতরে জানেন তারা নিখোঁজ নয়, তারা মারা গেছে। অফিসার চোখ শুরু করে তাকে বলল, মনে হচ্ছে আপনি আমাকে জেরা করছেন। হ্যাঁ, ঠিক তাই। অফিসার আঙ্গুল দেখিয়ে তাকে বলল, তবে মনে রাখবেন আমরা আপনাকে আটক করেছি। এরিকা এবার ঘুরে দাঁড়িয়ে অফিসারকে আবারও জিজ্ঞেস করলো, তাহলে আমাকে বলুন প্রথমে কে হারিয়েছিল? অফিসার হঠাৎ রেগে গিয়ে টেবিলে আঘাত করে বললেন, আমার সাথে এসব করা বন্ধ করুন, এটা কোনো খেলা নয়। শিশুরা মারা গেছে এরিকা। এরিকা টেবিলের কাছে এসে চেয়ারে বসতে বসতে বলল, আমি জানি, আর সেই কারণেই আমি এখানে এসেছি। কি? আপনি? কিছুক্ষণের মধ্যেই আপনি একটা ফোন কল পাবেন, আর সেই ফোন কলের পর আপনি আমাকে যেতে দিবেন, আর তার ঠিক কিছুক্ষণ পর এই সমস্যাটাও মিটে যাবে। আপনারা কখনোই জানতে পারবেন না সত্যটা আসলে কি, কেন, কিভাবে, যেটা আপনাদের কষ্ট দেবে সারা জীবন। তবে এতে অন্তত বাচ্চাদের মৃত্যুর পালা থেমে যাবে। এটা খুব তাড়াতাড়ি হবে যদি আপনি আমাকে প্রথম যে বাচ্চাটি নিখোঁজ হয়েছিল তার কথা বলেন। আরেকজন অফিসার হঠাৎ কক্ষে ঢুকে শেরিফকে বলে, জো, আমাদের একটা বড় সমস্যা হয়েছে। অফিসার সন্দেহ ভরা দৃষ্টিতে এরিকার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এটাই কি সেই ফোন কল যার কথা বলেছিলেন? এরিকাও বলল, না, আমার মনে হয় না। পুলিশ অফিসার তার সহকর্মীকে জিজ্ঞেস করে, এটা কি উনাকে নিয়ে? সে জানায়, না, জো, আরও 5 জনকে পাওয়া গেছে, সবাইকে মৃত অবস্থায় পাওয়া গেছে। কখন ঘটলো এটা? এখনই খবর এলো, জায়গাটা এখনও রক্তে ভেসে যাচ্ছে। উনাকে ধরে মাতালদের সেলে পাঠিয়ে দাও। এরিকা তাকে জিজ্ঞেস করলো, আমাকে কি সত্যি কোনো অভিযোগে বন্দি করা হচ্ছে? হ্যাঁ, মাতাল থাকার অভিযোগে। ওহ! অফিসার রুম থেকে বের হয়েই টেনশনে বলছে, 5 জন? একসাথে 5 জন মারা গেছে? এরিকা মাথা নিচু করে বলল, আমি জানি। আপনি জানেন? আপনি জানেনই বা কি? আমি জানি আপনি কতটা ভয় পাচ্ছেন। আমি জানি কেমন লাগে যখন প্রতিটা মৃত্যুর দায় নিজের কাঁধে টেনে নিতে হয়, যেন আপনি চাইলে থামাতে পারতেন সব কিছু। আপনি এটা থামাতে পারেন? হ্যাঁ। অফিসার বিস্ময়ে চিৎকার করে উঠল, কেন? কিসের জোরে আপনি বলছেন আপনি এটা থামাতে পারেন? আমি দুঃখিত,
এমন কোনো উত্তর আমার জানা নেই যা আপনাদের কষ্ট কমাবে। আমি অযথা কঠিন হওয়ার চেষ্টা করছি না, সত্যি কোনো উত্তর আমার জানা নেই। অফিসার এসে এরিকাকে বললেন, এখন এখান থেকে বেরিয়ে যান, তবে শহর ছাড়বেন না। সব শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি না। ঠিক আছে। এরিকা যখন ব্যাগ তুলে তার জ্যাকেট পরছিল, হঠাৎ অফিসার তাকে থামতে বললেন, একটু দাঁড়ান। একটা মেয়ে ছিল, নাম সারা ওয়াশিংটন। সবাই ভেবেছিল তার কোনো এক আঙ্কেল তাকে নিয়ে গেছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। 1.5 মাস হলো তার কোনো খোঁজও পাওয়া যায়নি। এরিকা হালকা মাথা নেড়ে বলল, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। অফিসার তাকে আবার জিজ্ঞাসা করলো, যদি আমি সেই ফোন কল পাই যেখানে বলা হবে আপনাকে ছেড়ে দিতে, তখন আমি কি বলবো? এরিকা যেতে যেতে বলল, তখন তাকে বলবেন সে একটা বলদ, তার অনেক আগেই ফোন করা উচিত ছিল, ওর জন্যই আরও 5 জন বাচ্চা মারা গেছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই এরিকা পুলিশ স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছে, আর ভিতরে সেই অফিসারগণ নিজেদের মধ্যেই কথা বলছে। শেরিফ, আমাদের বাড়িতে যেতে হবে, কর্নার ইতিমধ্যেই চলে এসেছে। শেরিফ একটু ভেবে বলল, আমি এটার একটা ব্যবস্থা করব। জন, তোমার জন্য আমার কাছে অন্য কিছু আছে, কিছু গুরুত্বপূর্ণ। আমি চাই তুমি সেই নারীর ওপর নজর রাখো। আমি শুধু জানতে চাই সে কি করছে। আমার একটা খারাপ অনুভূতি হচ্ছে যে আমি এটা মেনে নিতে পারছি না যে সব কিছু ভালো হওয়ার আগেও আরও খারাপ হতে চলছে। এরিকা পুলিশ স্টেশন থেকে বেরিয়েই দেখে সেখানে একটা চেয়ারে জেমস বসে আছে। সে তার কাছে যেয়ে কথা বলতে শুরু করে। হাই। ওহ হাই, কি হয়েছিল? আপনি ঠিক আছেন তো? আমি এইখানে এসেছি যখন শুনলাম আপনাকে তারা নিয়ে গিয়েছে। এরিকা তার কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে বলল, আমি ঠিক আছি। জেমস তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে এরিকা তাকে থামিয়ে বলে, 1 সেকেন্ড। জেমস, তোমার এখন স্কুলে থাকার কথা না? জেমস হাঁটতে হাঁটতে বলল, মানে ওরা আসলে করছে কি? ওরা আমাকে ফোনও করবে না, আর ওখানে সবাই ভাববে আমি আমার বন্ধুদের মেরেছি। এটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই না? এভাবেই আমি কিছু করি। আসলে দেখুন, আমি কিছু করতে চাই। এরিকা সেই অক্টোপাসটিকে শক্ত করে ধরে বলে, কিছু করলেই সবসময় ভালো লাগে না জেমস। আরও 5 জন শিশু মারা গেছে একটি ঘরের ভেতর। তুমি জানো একটা E7 এটা করতে পারে না। অক্টোপাসের ভেতর থেকে আওয়াজ আসলো, এই খুনের ধারা এখনও আরও নিয়মিত, আর এটি ক্লাস E এর তুলনায় ক্লাস B এর সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ। জেমস কৌতূহলী চোখে তাকে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যিই অক্টোপাসের সাথে কথা বলছেন? হ্যাঁ। ওহ, দারুণ তো। অক্টোপাসের দিকে তাকিয়ে এরিকা নিচু স্বরে বলল, আমরা এই কথাবার্তা পরে শেষ করব। জেমসও মজার ছলে বলে উঠল, দেখে তো মনে হচ্ছে আপনি অনেক রেগে আছেন। আপনার আসলে মানুষের সাথেই কথা বলা উচিত। ওই অক্টোপাসে। জেমস, শাট আপ! জেমস হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল, আর এরিকা তাকে পাশ কাটিয়ে চলে যায়। জেমস মাথা নিচু করে বলল, আমি দুঃখিত। এরিকা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না, আমি দুঃখিত। তুমি তোমার বন্ধুদের হারিয়েছ, ভয়ে পাগলপ্রায় হয়ে আছো, আর সেটা স্বাভাবিক। এসব তোমার উপর চাপানো ঠিক হয়নি, কিন্তু আরও বাচ্চারা মারা যাচ্ছে, আর ওটা আরও বেশি শক্তিশালী হচ্ছে, আর বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। ওটা অনেক ভয়ানক। অনেক দিন হলো আমি এত বড় কিছুর মুখোমুখি হইনি। ঠিক আছে, আমাদের দ্রুত এই ঝামেলা শেষ করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? এরিকা জেমসের দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, আর বলল, আমাদের অস্ত্রের প্রয়োজন হবে, প্রচুর অস্ত্র। দুজনেই সেখানে দাঁড়িয়ে রইল। আর এখানে শেষ হচ্ছে সামথিং ইজ কিলিং দ্য চিলড্রেনের 3য় পর্ব। এরপর তাদের সাথে ঠিক কি হলো বা তারা কোথায় গেল, এগুলো আমরা পরবর্তী পর্বে জানতে পারব। আশা করি এই উপস্থাপনাটিও আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে। সেই পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।